1960 সালের শুরুর দিকে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জেল ছিল আলকাট্রাজ। এই জেল থেকে আজ পর্যন্ত কোনো অপরাধী পালাতে পারেনি। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জেলে কোনো সাধারণ কয়েদি থাকে না, বরং পুরো যুক্তরাষ্ট্রের ভয়ানক সব সিরিয়াল কিলার, দুর্ধর্ষ ডাকাত এবং এর আগে যারা বিভিন্ন জেল থেকে পালানোর চেষ্টা করেছে, শুধুমাত্র সেই সব অপরাধীদেরকেই এই জেলে নিয়ে আসা হয়। এই জেলটি আলকাট্রাজ নামের একটি দ্বীপে অবস্থিত, তাই পুরো জেলের চারপাশে যেমন পানি আছে ঠিক তেমন এই জেলটি কঠিন নিরাপত্তায় ঘেরা। এই আলকাট্রাজ জেলে একদিন ফ্রাঙ্ক মরিস নামের একজন লোককে নিয়ে আসা হয়। একটা ব্যাংকে ডাকাতি করার জন্য মরিসের যাবজ্জীবন জেল হয়েছিল, কিন্তু তাকে ইতোপূর্বে যে জেলেই রাখা হয়েছিল সে সেখান থেকেই পালানোর চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিবারই সে ধরা পড়ে গেছে। কিন্তু এবারে তাকে দেশের সবচেয়ে সুরক্ষিত জেলে নিয়ে আসা হয়েছে। জেলে নিয়ে আসার প্রথম দিনে মরিসের পুরো শরীর চেক করা হয় এবং দেখা হয় তার কাছে কোনো কিছু আছে কিনা। এভাবেই ঠিক জন্মের সময় মানুষ যেভাবে দুনিয়াতে এসেছিল তাকেও ঠিক সেইভাবেই জেলে ঢোকানো হয়। পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত এবং ভয়ঙ্কর এই জেলখানাতে দাগি সব আসামিদের রাখা হয়েছে, কিন্তু মরিস যেন এসব কিছুর সাথে আগে থেকেই অভ্যস্ত, তাই তার কোনো কিছুতেই ভয় লাগে না। এই জেলে সব কিছু একটা নিয়মের মধ্যে চলে। বন্দীদের ঠিক প্রতিদিন সকালে উঠে লাইন ধরে খাবার নিতে হয়। মরিস সবার সাথে লাইনে দাঁড়িয়ে খাবার নিয়ে খেতে শুরু করে, কিন্তু তখন দূরের একটা টেবিলে একটা লোক তাকে দেখিয়ে উত্তেজিত ভঙ্গিমা করতে থাকে, কিন্তু এটাতে মরিস কিছুই মনে করে না। তবে কিছুক্ষণ পর সেই লোকটা আবারও তাকে দেখিয়ে একটা আগুন নাড়াতে শুরু করে, কিন্তু এটাতেও মরিস কিছুই মনে করে না। লোকটার কাছে একটা ছোট্ট ইঁদুর ছিল। মরিস দেখতে পায় লোকটা তার ইঁদুরকে নুডলস খাওয়াচ্ছে। তখন লিটমাস মরিসের সাথে পরিচিত হয় এবং তাকে বলে, এই ইঁদুরটা আমার পোষা ইঁদুর, আমি তাকে খুব ভালোবাসি আর সে সব সময় আমার সাথেই থাকে, এমনকি আমার সাথে ঘুমাতে পর্যন্ত যায়। এরপর খাবার শেষে মরিস যখন চলে যাবে তখন জেলের প্রধান অর্থাৎ ওয়ার্ডেন তাকে ডাকে। ওয়ার্ডেন মরিসকে জেলের বিভিন্ন নিয়মকানুন বুঝিয়ে বলে যে এখানে সবাইকে আলাদা আলাদা ছেলে থাকতে হয়, শুধুমাত্র বাইরে বের হওয়ার সময় ছাড়া কেউ কারো সাথে কথা পর্যন্ত বলতে পারবে না, কেউ কারোর সাথে নিউজ পেপার বা অন্য কোনো জিনিস রাখতে পারবে না। বাইরের খবর সেটাই তারা জানতে পারবে যেটা আমরা তোমাদেরকে বলবো। তোমাকে আমরা সপ্তাহে একবার দাড়ি কাটার সুযোগ দেব এবং সপ্তাহে 2 বার তুমি গোসল করতে পারবে, আর প্রতি 1 মাসে একবার করে চুল কাটতে পারবে। এছাড়া তোমাকে আর কোনো সুযোগই দেওয়া হবে না, তবে তুমি এখানে কিছু কাজ করার সুযোগ পাবে যেগুলো থেকে বেশ কিছু টাকা ইনকাম করতে পারবে। ওয়ার্ডেন যখন মরিসের সাথে কথা বলছিল তখন সে নখ কাটতে কাটতে সেই কাটারটা একটা জায়গাতে রাখে, আর সুযোগ বুঝে মরিস সেই কাটারটা চুরি করে নেয়। পরের দিন মরিস যখন গোসল করছিল তখন সেই মোটা লোকটা আবারও তার কাছে আসে এবং সে নিজের পরিচয় দেয়, আর তারপর সে মরিসকে বিভিন্নভাবে অপমানিত করার চেষ্টা করে। এজন্য রেগে গিয়ে মরিস তাকে একটু পিটিয়ে দেয়। তারপর গোসল করে সবাই যখন জামা কাপড় পরে বের হচ্ছিল তখন একজন মরিসকে ডাকে লাইব্রেরির কাজে তাকে সাহায্য করার জন্য। এরপর মরিস লাইব্রেরিতে আসলে সে দেখতে পায় সেখানে ইংলিশ নামের একজন কয়েদি কাজ করছে। তারপর তারা দুজনে মিলে কাজ করতে শুরু করে এবং আস্তে আস্তে কালো লোকটি তার সাথে কথা বলতে শুরু করে। সে এখানে 2 জন মানুষকে মেরে ফেলার কারণে 99 বছরে জেল পেয়েছে, অর্থাৎ তার বাকি জীবনটা এই জেলেই কাটাতে হবে। আর এইভাবে কথা বলতে বলতে তাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। মরিস সবার ছেলের সামনে গিয়ে বই অফার করতে থাকে। আসলে এই কাজটা করতো ইংলিশ নামের ওই কয়েদিটা, কিন্তু শুধু আজকের জন্য মরিস এই কাজটা করছে। বই দেওয়া শেষ হলে মরিস ইনডোরে চলে আসে একটু হেঁটে বেড়ানোর জন্য। এরপর সে একজন লোককে দেখতে পায় যে ইনডোরে পেইন্টিং করছিল। লোকটি মরিসের সাথে কথা বলতে শুরু করে, আর কথা বলতে বলতে তাকে মরিসের অনেক ভালো লেগে যায়। লোকটি তাকে সতর্ক করে বলে, শুনলাম তুমি নাকি ওলফকে মেরেছো, তাই তোমার এখন সতর্ক থাকা উচিত, কারণ ওলফ তোমাকে মারতে চায়। এটা শুনে মরিস তাকে কিছুই বলে না। তারপর সে ধীরে ধীরে রোদে কিছুক্ষণ বসে থাকার জন্য সিঁড়িতে ওঠার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে সেখানে একজন লোক তাকে থামায় এবং সে বলে তুমি এখানে উঠতে পারবে না। তবে তাদের বস মরিসকে উঠতে বলে। আসলে এরা নিগ্রোদের একটা গ্রুপ ছিল যারা জেলের মধ্যে সবসময় একতাবদ্ধ হয়ে থাকে, আর এই লোকটিই তাদের বস। মরিস সেখানে বসে লোকটির সাথে বেশ কিছুক্ষণ গল্প করে এবং মরিসের এই লোকটিকেও অনেক ভালো লাগে। অর্থাৎ ধীরে ধীরে মরিসের এই জেলে বেশ কিছু শত্রু এবং বেশ কিছু ভালো বন্ধু তৈরি হলো। তার বন্ধুর মধ্যে মিস্টার ইংলিশ, লিটমাস এবং আর্টিস্ট ডগ আছে। এরপর যখন সেখানে আর্টিস্ট ডগের সাথে সে কথা বলছিল তখন পিছন থেকে উলফ একটা ছুরি হাতে নিয়ে মরিসকে মারতে আসে, কিন্তু মরিসের ভাগ্য ভালো থাকায় আর্টিস্ট ডগ তাকে দেখতে পায়।
সে দেখতে পায় একটা ছুরি হাতে নিয়ে উলফ তার পিছন থেকে ছুটে আসছে। এটা দেখে সে মরিসকে জানালে মরিস সতর্ক হয়ে যায় এবং যেই মুহূর্তে উলফ তাকে আঘাত করতে যাবে তখনই সে তাকে ধরে ফেলে এবং উলফের সাথে মারামারি শুরু করে দেয়। মরিস উলফকে কিছুটা মারতেই সেখানে পুলিশ এসে তাদের ধরে ফেলে এবং দুজনকেই নিয়ে চলে যায়। এরপর পুলিশ উলফ এবং মরিসকে অন্ধকার সেলের মধ্যে আটকে রাখে। মারামারি করার জন্য এটা তাদের শাস্তি। পরদিন সকাল হলে পুলিশ তাদের দুজনের উপর গরম পানি স্প্রে করতে শুরু করে। এইভাবে সেই অন্ধকার সেলের মধ্যে মরিসের 2 রাত কেটে যায়। তারপর সকাল হলে পুলিশ এসে মরিসকে সেখান থেকে বের করে আবার তার আগের রুমে ফিরিয়ে নিয়ে যায়। মরিসকে বের করলেও তারা উলফকে অন্ধকার ওই সেলের মধ্যেই আটকে রাখে। কয়েকদিন পরে জেলে আরেকজন কয়েদিকে নিয়ে আসা হয়। এই লোকটির নাম চার্লি বার্টস। তাকে মরিসের রুমের পাশের রুমে রাখা হয়েছিল। মরিস তার সাথে পরিচিত হয় এবং তার ব্যাপারে সবকিছু জিজ্ঞেস করে। আর তারপর ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। এছাড়া লিটমাস, আর্টিস্ট ডগ এদের সাথেও বাটের ভালো সম্পর্ক তৈরি হয়। একদিন সব কয়েদি যখন বাইরে ছিল তখন জেলার সবার রুম ছিল। তখন সে আর্টিস্ট ডগের রুমে এসে দেখতে পায় সেখানে অনেকগুলো পেইন্টিং রাখা আছে। জেলার সবগুলো পেইন্টিং দেখে দেখে তার নিজের একটা পেইন্টিং খুঁজে পায়। এই পেইন্টিংটাতে ডগ তাকে একটু বিকৃতভাবে উপস্থাপন করেছিল। এটা দেখে তো জেলারের মাথায় আগুন লেগে যায়। সে আর্টিস্ট ডগের সব পেইন্টিং নিয়ে চলে যায় এবং একজন কর্মচারীকে সেগুলো সব পুড়িয়ে ফেলতে বলে। এছাড়াও জেলার সে কর্মচারীকে বলেন সে যেন আর্টিস্ট ডগকে তার সামনে নিয়ে আসে। এরপর সেই কর্মচারী আর্টিস্ট ডগের রুমে যায় এবং সেখান থেকে সব পেইন্টিংগুলো নিয়ে যেতে শুরু করে। এগুলো দেখে ডগ তাকে জিজ্ঞেস করে, আমি কি অপরাধ করেছি যার কারণে তোমরা আমার পেইন্টিংগুলো নিয়ে যাচ্ছ? কিন্তু সেই কর্মচারী কিছুই বলতে পারে না। সে বলে, তোমাকে জেলার দেখা করতে বলেছে। পরদিন জেলের সব কয়েদি নিজেদের কাজ করতে গিয়েছিল। তারপর সেখানে সবাই যখন কাজ করছিল তখন হঠাৎ করে আর্টিস্ট ডগ একটা কোঠার নিয়ে আসে। আর তারপর সে কাজ করতে করতে হঠাৎ করে সবাইকে ডেকে সেই কুঠার দিয়ে নিজের একটা আঙ্গুল কেটে ফেলে। আর এটা দেখে সেখানে সবাই বেশ ভয় পেয়ে যায়। এরপর দ্রুত পুলিশ এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। তাকে নিয়ে গেলে সেখানে মরিস আসে আর সে দেখতে পায় আর্টিস্ট ডগ একটা ফুল রেখে দিয়েছে। তারপর মরিস ডগের আঙ্গুলটা নিয়ে আসে এবং সেটা একজন পুলিশের কাছে দিয়ে দেয় এবং তার পকেটে রেখে দিতে বলে। পুলিশ মরিসের এমন কর্মকাণ্ড দেখে ভয়ে কিছুই বলতে পারে না। এরপর মরিস যখন তার রুমে বসেছিল তখন সে হঠাৎ দেখতে পায় একটা তেলাপোকা ঘোরাঘুরি করছে এবং সেটা তার রুমে থাকা ছোট্ট একটা জানালা দিয়ে বাইরে চলে যাচ্ছে। এই জানালাটা আসলে তৈরি করা হয়েছে যাতে রুমের মধ্যে বাতাস ঢুকতে পারে। এটা দেখে মরিসের মাথায় সাথে সাথে একটা প্ল্যান চলে আসে। মরিস ভাবতে শুরু করে হয়তো এই জানালার ওপাশে ফাঁকা করিডর আছে যেখান দিয়ে এই জেল থেকে বাইরে বের হয়ে সমুদ্রে পৌঁছানো যায়। সে যখন এটা ভাবছিল তখন হঠাৎ করে সেখানে সেই লাইব্রেরি ম্যান চলে আসে। তারপর তার সাথে কথা শেষ হলে মরিস এইটা নিয়ে আবার ভাবতে শুরু করে। মরিস কিন্তু ডকের বিষয়টা খুব ভালোভাবে মাথায় রেখেছে। জানালার কাছে মরিস তার একটা টিস্যু পেপার এবং কিছু কৌটা রেখে দিয়েছিল যাতে পুলিশের এগুলো চোখে না বাঁধে। সে ওয়ার্ডেনের রুম থেকে যে নেইল কাটারটা নিয়ে এসেছিল সেটা দিয়ে জানালার পুরনো প্লাস্টার খুঁড়ে খুঁড়ে তোলা শুরু করে। কিন্তু সে যখন জানালাটা ভাঙার চেষ্টা করছিল ঠিক তখন বাইরে কারো পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়। তাই সে দ্রুত আবারও লাইট জ্বালিয়ে নিজের বেডে শুয়ে পড়ে এবং একটি বই নিয়ে পড়তে শুরু করে। পুলিশ এসে দেখতে পায় মরিস বাইবেল পড়ছে, তাই পুলিশটি আবারও সেখান থেকে চলে যায়। পরদিন মরিস এবং চার্লি এক জায়গায় বসে গল্প করছিল। চার্লির আজকে 35 বছর পূর্ণ হয়েছে, তাই সে একটু মন খারাপ করে, কারণ নিজের জন্মদিনেও সে তার পরিবারের কাছে নেই। কিন্তু কিছুক্ষণ পর ভিজিটররা কয়েদিদের সাথে দেখা করতে আসে। ইংলিশের মেয়ে তার সাথে কথা বলে, এদিকে চার্লির ওয়াইফও কথা বলতে আসে। তার বউ তাকে বলে, তোমার মা মারা গেছে। এটা শুনে চার্লি কেঁদে ফেলে। কিন্তু তারা এই আলোচনা করছিল বলে একজন পুলিশ চার্লিকে বলে, নিজের পার্সোনাল লাইফ নিয়ে এখানে কথা বলা যাবে না। এটা শুনে চার্লি খুব রেগে যায় আর সে পুলিশকে গালি দিলে পুলিশ সাথে সাথে তার ফোনটি কেটে দেয়। অর্থাৎ চার্লির আর কথা বলা হয় না। পরদিন সকালে খাবার টেবিলে বসে মরিস সবাইকে বলে সে এখান থেকে বের হওয়ার একটা রাস্তা পেয়েছে, তাই তার সাথে কেউ যদি যোগ দিতে চায় তাহলে সে যোগ দিতে পারে। এখান থেকে বের হওয়ার কথা শুনে সেই টেবিলে বসে থাকা সবাই খুব অবাক হয়ে যায়। তারপর মরিস তাদের নিজেদের প্ল্যানটা খুলে বলে। সে বলে তার রুমে একটা ভেন্টিলেটরের জানালা আছে আর সেটাই শুধুমাত্র একটা নেট দিয়ে বাঁধা আছে। আমি সেটা কোনো কিছুতে ভেঙে আরও বড় করতে পারবো।
তারপর সেখান দিয়ে বাইরে বের হয়ে কি আছে সেটা দেখা যাবে। তার এই কথা শুনে প্রথমে অন্যরা হাসে, তারপর এটাকে সিরিয়াসলি নিয়ে মরিসের সাথে সবাই আলোচনা করে। তাদের মধ্যে কিছু কিছু লোক মরিসের সাথে এই জেল ভেঙে পালিয়ে যেতে একমত হয়। মরিস সবাইকে বলে, আমি প্রথমে নিজের একটা ডামি মূর্তি বানিয়ে সেটা আমার বিছানায় রেখে রাত্রে আমি জানালাটা ভাঙার কাজ করব। তাদের প্রাথমিক পরিকল্পনা শেষে উঠে যে যার রুমে চলে যায়। এবার রুমে ফিরে রাতের বেলা মরিস চার্লিকে ডাকে এবং তাকে বলে, আমি এখন ওই জানালাটা খোঁড়া শুরু করব। আর তুমি এদিকে তাকিয়ে পাহারা দেবে, যদি কেউ চলে আসে তাহলে সাথে সাথে তুমি আমাকে সেটা জানাবে। এটা বলে সে আবারও তার নেইল কাটারটা নিয়ে নিজের রুমে লাইট অফ করে দিয়ে জানালার সেই পুরনো প্লাস্টার খোঁড়া শুরু করে। ইতোমধ্যেই সে বেশ কিছুটা খুঁড়ে ফেলেছিল। আর পরদিন তারা সবাই যখন খেতে বসেছিল তখন মরিসের হাতে একটা চামচ ছিল। সেটা দেখে হঠাৎ তার মাথায় একটা প্ল্যান আসে। তাই সে একজন গার্ডকে ডেকে বলে, আমি কি এই চামচটা কিছুর মাধ্যমে এক্সচেঞ্জ করতে পারবো? এছাড়াও সে আরেকজন গার্ডের কাছে গিয়ে বলে, আমি এখন থেকে রান্নাঘরে কাজ করতে চাই। কিন্তু সেই গার্ড এটাতে রাজি হয় না। রুমে ফিরে মরিস পিয়ানো বাজাচ্ছিল, তখন ইংলিশ তার কাছে একটা ম্যাগাজিন দিয়ে যায়। আর তারপর যখন আবারও রাত হয় তখন মরিস আবারও জানালা খোঁড়ার কাজ শুরু করে দেয়। আগের দিন সে লিটমাস নামের একজন লোকের থেকে কিছুটা ডাইম সংগ্রহ করে রেখেছিল। সেগুলো দিয়ে সে আগুন জ্বালিয়ে খাবার সময় সাথে করে নিয়ে আসা চামচের পিছনটা গরম করে ধারালো করে নেয়। আর তারপর সেটা দিয়ে মরিস আবারও জানালাটা খুঁড়তে শুরু করে। চার্লি ওদিক থেকে কেউ আসছে কিনা সেটা পাহারা দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে একটা পুলিশ চলে আসে। চার্লি দ্রুত মরিসকে সতর্ক করে দেয়। মরিস সাথে সাথে সেখানে একটা বক্স দিয়ে ঢেকে দেয়। পুলিশ এসে মরিসকে বলে, তোমার রুম থেকে কিসের গন্ধ বের হচ্ছে, কিছু পুড়িয়েছো নাকি? কিন্তু পুলিশ এটাকে তেমন গুরুত্ব দেয় না। তারপর পুলিশটা চলে গেলে সে আবারও জানালাটা খোঁড়া শুরু করে। এভাবে 2 থেকে 3 দিন খোঁড়ার পরে সে জানালার নেটটা সরাতে পারে। তারপর একটা আয়নার টুকরো দিয়ে সে বাইরে দেখতে থাকে আর জানালাটা আরও বড় করতে শুরু করে। এরপর একদিন চার্লি জেলের লোকের কাছে পেইন্ট করার জন্য কালার অর্ডার করে নিয়ে আসে। তারপর সেটা নিয়ে সে মরিসের কাছে দিয়ে দেয়। মরিস তার কাছে থাকা বিভিন্ন জিনিস দিয়ে ঠিক তার মতো দেখতে একটা মূর্তি তৈরি করে এবং সেটা নিজের বিছানায় রেখে দেয়। আর তারপর নিজে সেই জানালাটা দিয়ে বাইরে বের হয়। বাইরে বের হয়ে সে একটা গ্রিল দিয়ে উপরে উঠতে শুরু করে। এদিকে টহল পুলিশ যখন টহল দিয়ে বেড়াচ্ছিল তখন পুলিশটি মরিসের রুমের সামনে এসে দেখতে পায় সে শুয়ে আছে। আসলে এটা ছিল মরিসের মূর্তি। এটা দেখে পুলিশ ভাবে সে হয়তো নিজের রুমেই ঘুমিয়ে আছে, তাই সে সেখান থেকে চলে যায়। এদিকে মরিস কিন্তু গ্রিল বেয়ে উপরে উঠে আসে। উপরে অনেক ফাঁকা জায়গা আছে। এখানে আসলে অনেকগুলো পাইপ আর পানির লাইন ছিল, আর তার উপরে আরেকটা সিলিং আছে। মরিস লাফিয়ে সেটা ধরার চেষ্টা করে। এদিকে আরেকবার টহল পুলিশ রুমের সামনে ঘুরতে আসে। পুলিশ চার্লির কাছে জিজ্ঞেস করে, মরিস আজকে এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল কেন? এই বলে সে মরিসকে ডাকতে যায়। তারপর অদ্ভুতভাবে দেখা যায় মরিস কিন্তু সেখানে ঘুমিয়েছিল, অর্থাৎ কিছুক্ষণ আগেই সে ফিরে এসেছিল। তাই ভাগ্যক্রমে সে এবারে বেঁচে গেল। পরদিন খাওয়ার সময় টেবিলে বসে মরিস সবাইকে বলে, আজকে রাতে আমি সেই জানালাটা দিয়ে বের হয়ে একটা ছাদে গিয়েছিলাম, আর সেখানে দেখি একটা ভেন্টিলেটর আছে, কিন্তু আমি সেখানে উঠতে পারিনি। আমার হয়তো ওঠার জন্য সাথে করে কিছু নিয়ে যাওয়া উচিত। আজ রাতে আমি আবারও সেখানে যাব। এদিকে বাকিরা তাকে বলে, আমরাও আমাদের মূর্তি বানানোর চেষ্টা করছি, আর এগুলো বানানো হয়ে গেলে আমরা তোমার সাথে যেতে পারবো। রাত হলে মরিস আবারও জানালা দিয়ে বাইরে বের হয়। এবার সে তার সাথে একজন লোককে নিয়ে এসেছিল। লোকটি মরিসকে উঁচু করে ধরে, তাই এবারে সে উপরের ছাদটা ধরতে পারে। কিন্তু এগুলো লোহার রড দিয়ে বানানো ছিল, তাই মরিস অন্য পাশে যেতে পারে না। তারা আজকের মতো আবারও ফিরে আসে, আর দিনের বেলা নিজেদের মতো জেলের নিয়ম অনুসারে সময় কাটায়। তারপর আবারও রাত হলে তারা কাজ শুরু করে দেয়। অনেক কষ্ট করে সে ভেন্টিলেটরের উপরে আসে, তবে এবার সে নিজের সাথে করে একটা লোহার পাইপ নিয়ে এসেছিল। সেটা দিয়ে লোহার রডের মধ্যে বাঁধিয়ে রডগুলো পাকা করার চেষ্টা করে। তারা সাথে করে একটা ড্রিল মেশিনও নিয়ে এসেছিল। এবার সেটা দিয়ে মরিস কাজ শুরু করে। নিচে টহলরত পুলিশ শব্দ শুনতে পায়, কিন্তু সে বুঝতে পারে না আসলে ওই শব্দ কোথা থেকে আসছে। সকালে মরিস অন্য কয়েদিগুলোর সাথে খাচ্ছিল, তখন হঠাৎ করে লিটমাস হার্ট অ্যাটাক করে এবং লোকটা সেখানেই মারা যায়। এটাই মরিস খুবই কষ্ট পায়। কিন্তু বিকালের দিকে যখন তাকে বই দিতে আসা হয় তখন সে লাইব্রেরিম্যান ইংলিশের থেকে বিদায় নেয়। লাইব্রেরিম্যান ইংলিশ বুঝতে পারে এই জেল থেকে সে পালাবে,
কিন্তু লোকটি অনেক ভালো ছিল, তাই সে মরিসকে শুভকামনা জানায়। কিন্তু সমস্যা হয় রাতের বেলা, যখন মরিস বই পড়ছিল তখন হঠাৎ করে জেলের ওয়ার্ডেন এবং একজন অফিসার মরিসের রুমে আসে এবং তারা সবকিছু চেক করতে শুরু করে। কিন্তু সৌভাগ্যবশত তারা সেখানে কিছুই খুঁজে পায় না। এবার ওয়ার্ডেন মরিসের সুটকেসটা সরিয়ে সেই জানালাটা দেখতে পায়, কিন্তু বুদ্ধিমান মরিস সেই জানালায় একটা বোর্ডে সুন্দর করে রং করে রেখে দিয়েছিল, তাই ওয়ার্ডেন কিছুই বুঝতে পারে না। সুতরাং এ যাত্রায়ও মরিস খুব কৌশলে বেঁচে গেল। তবে আজকে ছিল সেই বিশেষ রাত যখন তারা পালিয়ে যাবে। তাদের সব প্রস্তুতি সম্পন্ন, এখন শুধু এটার অপেক্ষা আর এই ভয়ানক জেল থেকে পালিয়ে যাওয়ার অপেক্ষা। রাত হলে মরিস তিনজনকে সাথে নিয়ে পালাতে শুরু করে, আর চার্লি তার নিজের রুমে শুয়ে থাকে, কারণ সে একটু পরে এখান থেকে বের হবে। এদিকে মরিস অন্যদেরকে সাথে নিয়ে ভেন্টিলেটরের রুম থেকে বেরিয়ে পড়ে। তারা একজন আরেকজনকে ধরে উপরে তুলে দিছিল আর এক এক করে বাইরে বের হয়ে আসছিল। কিন্তু চার্লি শুয়ে থাকতে থাকতে ভাবে এখান থেকে বের হতে গিয়ে যদি সে ধরা পড়ে যায় তাহলে কি হবে। আর এইসব ভাবতে ভাবতে সে সিদ্ধান্ত নেয় ওরা পালিয়ে যাক, সে এখান থেকে পালাবে না। এজন্য অন্যরা সবাই জেল থেকে বের হয়ে গেলেও সে বের হয় না। এদিকে মরিসরা একে একে সবাই জেলের ছাদে চলে এসেছিল। সেখানে একজন পাহারাদার সার্চ লাইট নিয়ে চারিদিকে নজর রাখছিল, কিন্তু তার চোখ ফাঁকি দিয়ে তারা সবাই ছাদের এক মাথা থেকে আরেক মাথায় পৌঁছে যায়। অনেকক্ষণ পার হয়ে গেলে চার্লি ভেবে ভেবে না পেরে সিদ্ধান্ত নেয় সেখান থেকে পালিয়ে যাবে, আর তারপর সে বাইরে বের হয়ে আসে। কিন্তু ভেন্টিলেটর রুমের কাছে এসে সে দেখতে পায় এটা অনেক উপরে। সে ঝাঁপ দিয়ে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই সেটা ধরতে পারে না। এদিকে মরিস ও অন্যরা জেলের একদম সীমানায় চলে এসেছিল। তারা ধীরে ধীরে তার কাটার বেড়া পার হয়ে জেলের বাইরে চলে আসে। সেখান থেকে দৌড়ে সমুদ্রের কাছে চলে আসে। তারপর তাদের সাথে থাকা লাইফ জ্যাকেটগুলো ফু দিয়ে ফুলাতে শুরু করে। কিছুক্ষণ পরে তারা তিনজন সেই লাইফ জ্যাকেট গায়ে পরে সমুদ্রে নেমে পড়ে। তারা সাঁতার কেটে সামনে এগিয়ে যেতে শুরু করে। তারা এখন জীবনের স্বাধীনতা পেয়ে গেছে, অমোঘ সেই স্বাধীনতা, আলকাট্রাজ জেল থেকে পালানোর স্বাধীনতা। তারা মনের আনন্দে সাঁতার কেটে সমুদ্র পার হতে শুরু করে। সকাল হলে কিন্তু জেলের টহল পুলিশের সাথে বিরাট একটা প্রাঙ্ক হয়ে যায়। একজন পুলিশ যখন সবাই ঘুম থেকে উঠেছে কিনা দেখতে শুরু করে, তখন সে দেখতে পায় চার্লি তার রুমে অদ্ভুত চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। সে আরেকটু এগিয়ে গিয়ে মরিসের রুমে দেখতে পায় মরিস এখনও ঘুমিয়ে আছে। এটা দেখে তো পুলিশ রেগে যায়, সে তাকে উঠতে বলে বারবার করে। কিন্তু যখন দেখতে পায় মরিস কিছুতেই উঠছে না, তখন সে ভিতরে ঢুকে মরিসের মাথা ধরে টান দিতেই দেখতে পায় একটা মূর্তি মরিসের বিছানায় শুয়েছিল। লোকটা এটা দেখে বুঝতে পারে মরিস পালিয়েছে, তাই সে সাথে সাথে বাঁশি বাজিয়ে সবাইকে সতর্ক করে দেয়। সাথে সাথে সবাই তাদের খোঁজ করা শুরু করে। হেলিকপ্টার সহ জেলের ওয়ার্ডেন সারা সমুদ্র তল্লাশি করে ফেলে, কিন্তু তারা শুধুমাত্র একটি মানি ব্যাগ ছাড়া আর একটা ফেলে যাওয়া রেইনকোট ছাড়া আর কিছুই পায় না। ওয়ার্ডেন সেখানে তাদের পায়ের ছাপ দেখতে পারে এবং সে বুঝতে পারে মরিস এমন কোথাও পালিয়েছে যেখান থেকে তাকে আর কখনো খুঁজে পাওয়া সম্ভব না। ব্যাপক খোঁজাখুঁজির পরেও যখন জেল কর্তৃপক্ষ ফ্রাঙ্ক, মরিস, জন এবং ক্লারেন্সকে খুঁজে না পায়, তখন সেটা সরকার জানার পরে মাত্র 1 বছরের মধ্যেই আলকাট্রাজ জেলটি বন্ধ করে দেয় এবং সেখানে থাকা বাকি কয়েদিদের অন্য একটি জেলে স্থানান্তর করা হয়। হ্যালো বন্ধুরা, এখানেই এই সুন্দর জেলের কাহিনীটি শেষ হয়। তো কেমন লেগেছে ভিডিওটি জানাতে ভুলবেন না, আর এমন সব দারুণ দারুণ মুভি দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে আরও একটা অসাধারণ মুভি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।